বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের ইংরাজি অংশে প্রিপোজিশনের ওপর প্রশ্ন থাকেই। তবে প্রশ্নের প্যাটার্ন বিভিন্ন রকম হতে পারে। কোথাও শূন্যস্থান পূরণ, কোথাও বা সঠিক উত্তরটা বেছে নিতে বলে, আবার কোথাও থাকে কমন এরর। তবে প্রশ্নের প্যাটার্ন যাই হোক, আমরা যদি সঠিক উত্তরটা জানি তাহলে আমাদের নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা সেরকমই কিছু কমন প্রিপোজিশন, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, তাদের ব্যবহার কি করে আমরা সহজে মনে রাখবো তার কৌশল নিয়ে আলোচনা করব। চলো দেখো, আমি এখানে লিখেছি সুমন ডায়েট কলেরা, দ্য ম্যান ডায়েট ওভার ইটিং, শি ডায়েট ড্যাশ হার কান্ট্রি। এখানে সবগুলোই ভার্ব ডাই আছে। সেই ডাই ভার্বের পর কোন প্রিপোজিশন আমরা বসাবো, তাই তো? দেখো, মনে রাখবে যে যদি মৃত্যু কোনো রোগের কারণে হয় তাহলে আমরা সেই রোগের আগে অফ বসাবো, অর্থাৎ প্রিপোজিশন অফ বসবে। আর যদি দেশের জন্য মৃত্যু হয় তাহলে ফর বসাবো, ফর। আর রোগ ছাড়া যে কোনো কারণে মৃত্যু হোক, যেমন এখানে ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার জন্য, আমরা ফ্রম বসাবো। তাহলে আমরা কি বুঝলাম? যে রোগের কারণে হলে সবসময় অফ হবে, এবং রোগ ছাড়া বাকি যে কোনো কারণেই হোক, যেমন ওভার ইটিং, তার জন্য ফ্রম হবে, আর দেশের জন্য হলে ফর হবে, জন্য। ওকে, এরপর আসি দ্বিতীয়। দেখো, উই আর রেসপন্সিবল। এখানে রেসপন্সিবল তারপরে কোন প্রিপোজিশন আমরা বসাবো? দেখো, রেসপন্সিবল মানে দায়ী। দেখো, আমরা যখন কোনো কিছুকে দায়ী করি, মানে দায়ী করার সময় আমরা বলি কোনো কাজের জন্য দায়ী করি বা কোনো ঘটনার জন্য দায়ী, অর্থাৎ কোনো কাজ বা ঘটনাকে দায়ী করি, তাই তো? তাহলে কোনো কাজ বা ঘটনার জন্য, তাহলে এই জন্য অর্থে এখানে আমরা ফর বসাবো সব সময়। আর দেখো, আমরা কখনো গড অর্থাৎ ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, গডকে কখনো দায়ী করি না, তাই তো? তাহলে সেক্ষেত্রে এখানে গডের আগে টু বসবে, বোঝা গেল? তাহলে আমরা রেসপন্সিবলের পর সবসময় ফর হবে, কিন্তু যেহেতু আমরা যদি কোনো ঘটনা বা কোনো কাজকেই দায়ী করি, সুতরাং তারপর সবসময় তার আগে ফর হবে, কিন্তু গডকে কোনো কিছুর জন্য আমরা দায়ী করি না, তাই সেক্ষেত্রে টু গড হবে। ওকে, এরপর 3 নম্বর ডিসঅ্যাপয়েন্টেড। দেখো, ডিসঅ্যাপয়েন্টেডের পর কি বসবে, কোন প্রিপোজিশন বসবে? দেখো, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, তাই তো? এবার হতাশাটা কোথা থেকে আসে না, দেখো, দুইয়ের মধ্যে হতাশা, দুজন ব্যক্তির মধ্যে হতাশা, যদি দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকে, অর্থাৎ একটা ভালোবাসা থাকে, একটা সম্পর্ক থাকলে সেই সম্পর্কের মাঝে হতাশা আসে, তাই তো? তাই দুইয়ের মধ্যে যদি বোঝায়, তখন আমরা এই দুইয়ের মধ্যে বললে আমরা ইন বসাই, এবং মধ্যে স্থিত বললে তখন আমরা ইন বসাই। তার দুইয়ের মধ্যে, এটা মনে রাখো যে দুজনের মধ্যে যদি হতাশা বোঝায় তখন আমরা ইন বসাবো। আর বাকি সব ক্ষেত্রে আমরা অফ বসাবো। তাহলে দুইয়ের মধ্যে হলে ইন, বাকি সব জায়গায় ডিসঅ্যাপয়েন্টেডের পর অফ বসাবো। ক্লিয়ার? এরপর চতুর্থ, দেখো, ইউ এগ্রি ড্যাশ মি। এখানে দুটো এগ্রি আছে, এগ্রির পর কি বসাবো? দেখো, ইউ এগ্রি ড্যাশ মি। এবার এগ্রি মানে সম্মত হওয়া, একমত হওয়া, তাই তো? এই একমত হওয়া যদি দুজনের মধ্যে একমত হয়, মানে একজনের সঙ্গে আরেকজনের মত, তাহলে দুইয়ের মধ্যে একমত হলে আমরা উইথ বসাবো। কিন্তু দুজনের মধ্যে সম্মতিতে যদি কোনো কর্ম থাকে তাহলে কিন্তু উইথ বসাবো না, তখন কি বসাবো না, তখন আমরা টু বসাবো। ভালো করে বোঝো। দেখো, তাহলে এগ্রি, এখানে ইউ এগ্রি ড্যাশ মি, তাহলে এই দুইয়ের মধ্যে সম্মত, তাহলে আমরা এখানে বলেছি উইথ বসাবো। দুইয়ের মধ্যে সম্মত হওয়া, একমত হওয়া, কিন্তু দুইয়ের মধ্যে সম্মতির সঙ্গে যদি কোনো কর্ম থাকে, এই যে মাই প্রপোজাল, ইউ এগ্রি ড্যাশ মাই প্রপোজাল, এইখানের ক্ষেত্রে তখন কিন্তু যদি একটা কর্ম থাকে, দুইয়ের মধ্যে সম্মতি, তার মধ্যে যদি একটা কর্ম থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে টু বসাবো। বোঝা গেল? তাহলে এগ্রির সঙ্গে উইথ আর টু হয়, এগ্রির সঙ্গে কখন উইথ,
কখন টু, বোঝা গেল। এরপর আই অ্যাম টায়ার্ড ড্যাশ সিটিং আইডল, আর টায়ার্ডের পর ডাবল ডিউটি আছে। এবার দেখো টায়ার্ডের পর কি বসবে, ব্যাপারটা হচ্ছে দেখো মনে রাখো, ধরো ডবল ডিউটি, ডাবল ডিউটি মানে অতিরিক্ত কাজের কারণে আমি টায়ার্ড, তাই তো? তাহলে অতিরিক্ত কাজের কারণ, এই অতিরিক্ত কাজের জায়গায় ডিউটি মানে আমরা সেখানে একা করি এরকম নয়, নিশ্চয়ই একাধিক ব্যক্তি থাকে, তাহলে কারোর সঙ্গে কাজ করা, এই সঙ্গে বোঝালে আমরা উইথ করব, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে উইথ হবে। আর যখন আমি নিজে নিজেই যদি ক্লান্ত হয়ে যাই, নিজে ক্লান্ত হয়ে যাও, এখানে দেখো আই এম টায়ার্ড ড্যাশ সিটিং আইডল, ঠিক আছে, তাহলে নিজে ক্লান্ত বোঝালে আমরা সবসময় অফ করব, ঠিক আছে। তাহলে টায়ার্ডের পরে উইথ কখন হবে, যদি কারোর সঙ্গে বোঝায়, মানে যে কাজটা করেছি যার জন্য টায়ার্ড, সেখানে যদি আরও একাধিক ব্যক্তি থাকে তাহলে উইথ, আর যখন নিজে হবে তখন সেটা টায়ার্ডের পর অফ হবে। ক্লিয়ার? এইভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। পরেরটা দেখো, শিশির বাবু ইজ এ টিচার। আচ্ছা, এখানে দেখো টিচার আছে, প্রফেসর আছে, ওখানে সাবজেক্ট দেওয়া আছে। দেখো যখন সাবজেক্ট হবে, যে আমরা কি বলি যে উনি বাংলার শিক্ষক, তাই তো বলি, তাহলে একটা বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো হিস্ট্রি হোক, তা যাই হোক, এই যে সাবজেক্ট, তাহলে আমরা কি বলি বাংলার, ইংরাজির, তাই তো? তাহলে আমরা অফ বসাটা বসতে পারে, আর একটা জিনিস ইন বসতে পারে, এই তো দুটোই বসতে পারে, তাই তো? তাহলে অফ আর ইন। এবারে এটা মনে রাখার জন্য দেখো, এই যে প্রিপোজিশনটা বসবে তার আগে দেখো, সবসময় মাথায় রাখো, ধরো প্রফেসর এর পরে অফ বসবে, প্রফেসরের পর অফ বসবে। এবার কীভাবে মনে রাখবে? মনে রাখতে পারো যে এই প্রফেসর কথাটার মধ্যে কি আছে, এই কোন প্রিপোজিশন আছে, প্রফেসর কথাটার মধ্যে দেখো অফ প্রিপোজিশনটা আছে, তাই আমরা মনে রাখতে পারি প্রফেসর থাকলে আমরা সবসময় অফ বসাবো, বাকি সব ক্ষেত্রে আমরা ইন বসাবো। প্রফেসরের পর অফ, বাকি সব ক্ষেত্রে ইন বসাবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর পরেরটা, সি কনগ্র্যাচুলেটস। দেখো এখানে সি কনগ্র্যাচুলেটস ড্যাশ মি, আর এখানে সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ ডুইং দিস ওয়ার্ক। তাহলে কনগ্র্যাচুলেটসের পর কি আর ইন্টারেস্টেড পর কি, তাই তো? দেখো কনগ্র্যাচুলেটস এই শব্দটার মধ্যে কোন প্রিপোজিশন আছে, আর ইন্টারেস্টেড শব্দটার মধ্যে কোন প্রিপোজিশন আছে? কনগ্র্যাচুলেটস এই শব্দটার মধ্যে দেখো প্রিপোজিশন অন আছে, আর ইন্টারেস্টেড এর মধ্যে প্রিপোজিশন ইন আছে, তাই কনগ্র্যাচুলেশন বা কনগ্র্যাচুলেটের পর সবসময় আমরা অন বসাবো, আর ইন্টারেস্ট এর পর সবসময় ইন বসাবো। এভাবে মনে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে কনগ্র্যাচুলেশন পর অন, আর ইন্টারেস্টের পর ইন বসাবো, বোঝা গেল। এরপর আমরা আসবো পরের টাইম। দেখো রিয়া পাস্ট, তাহলে পাস্টের পর কোন প্রিপোজিশন আমরা বসাবো? ওকে, দেখো পাস্টের পর আমরা সব সময় দেখো কোনো সাবজেক্ট যদি থাকে, সাবজেক্ট থাকলে সব সময় ইন বসাবো। দেখো পাস্ট হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ইন্ডিয়ান লিটারেচার থাক, বেঙ্গলি থাক, যাই হোক, ওকে, আমরা এখানে ইন বসাবো। এভাবে মনে রাখতে পারো ইন্ডিয়ার ইন, এইভাবে মনে রাখতে পারো, সেই অনুযায়ী, বা ভাবতে পারো কোনো সাবজেক্ট থাকলে তার আগে পাস্টের পর ইন বসবে। ওকে। আর যদি কোনো সাবজেক্ট না থাকে, কোনো টেস্টের কথা বলা হয়, ঠিক আছে, ধরো রিয়া পাস্ট, তখন ড্যাশ ওরাল টেস্ট আছে, আমরা তখন কি বসাবো? তখন আমরা দেখো এরকমভাবে মনে রাখতে পারো, ও দিয়ে শুরু কোন কোন প্রিপোজিশন, অফ আর অন। কিন্তু আমরা যদি অফ বসাই তাহলে কি মানেটা হচ্ছে, রিয়া পাস্ট অফ ওরাল টেস্ট, মানে মৌখিক পরীক্ষার পাস করেছিল, এরকম তো কথা হয় না, তাহলে অন হবে, ঠিক আছে? তাহলে অন ওরাল টেস্ট, ঠিক আছে? মানে মনে রাখার জন্য আমি বললাম যে ও দিয়ে শুরু প্রিপোজিশন বসবে, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। আর না হলে মনে রাখো যে কোনো টেস্ট থাকা মানে পাস্টের পর অন হবে, যে কোনো সাবজেক্ট থাকা মানে পাস্টের পর ইন হবে, বোঝা গেল?
আর পাস্ট এবং তারপরে যদি দি থাকে, আর্টিকেল দি থাকে, এর মাঝখানে কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে, সুতরাং এখানে কোনো প্রিপোজিশন বসবে না, অর্থাৎ রোহন পাস্ট দ্য এক্সাম এটা হবে।